नमस्कार আমি ডক্টর রাজর্ষি দত্ত এবং আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অথবা ডায়াবেটিসে কিডনি রোগ এটা নিয়ে। ডায়াবেটিস খুবই কমন রোগ ইন্ডিয়াতে। ইন্ডিয়া খুব শিগগিরই ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হতে চলেছে এবং একটা স্ট্যাটিস্টিক্স আজকে আপনাদের দেব, এটা বিশ্বাস করতে একটু অসুবিধে হতে পারে। 40% মানে 10 জনের মধ্যে 4 জন 40% অফ ডায়াবেটিক্স তাদের কিছু না কিছু ধরনের কিডনির রোগ থাকে বা ভবিষ্যতে হবে। তো এই ডায়াবেটিসে কিডনির রোগ কেন হয়? আমাদের যে ব্লাড ভেসেলস আছে শরীরে, সেই ব্লাড ভেসেলসের একটা ইনার লাইনিং আছে, ভেতরের লাইনিং আছে, যেটাকে এন্ডোথিলিয়াম বলা হয়। ডায়াবেটিসে কী হয়, এই এন্ডোথিলিয়ামটা ড্যামেজড হয়ে যায়। যেই শরীরে আমাদের যেই ব্লাড ভেসেলস, যেই ছোটো ছোটো ব্লাড ভেসেলস যেসব অর্গান সাপ্লাই করে, কিডনিকে সাপ্লাই করে, চোখকে সাপ্লাই করে, নার্ভস সাপ্লাই করে, এগুলো যখন আস্তে আস্তে ড্যামেজড হতে শুরু করে তখনই অর্গানসগুলোর ওপর চাপ পড়ে। কিডনিতেও সেইভাবে যেই ছোটো ছোটো ব্লাড ভেসেলস থাকে সেগুলো যখন ড্যামেজ হতে শুরু করে তখন কিডনির ওপর চাপ সৃষ্টি হয়। তো এইগুলোর সিমটমস কিভাবে বুঝবেন? সাধারণত এটার কোনো সিমটমস হয় না প্রথম স্টেজে, ওই জন্য ডায়াবেটিসকে সাইলেন্ট কিডনি কিলার বলা হয়। প্রথম স্টেজে ইউরিন দিয়ে প্রোটিন লিক করতে শুরু করে। এই ইউরিন প্রোটিন লিক বা প্রোটিন ইউরিয়া নিয়ে আমার আরেকটা ভিডিও আছে যেখানে আমি ডিটেলে ডিসকাস করি প্রোটিন ইউরিয়ার কী কী কারণ হয়। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অবশ্যই ডায়াবেটিস। তো এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্রথম স্টেজে হচ্ছে ইউরিন দিয়ে প্রোটিন লিক করতে শুরু করে। প্রথমে এটা অল্প মাত্রায় হয়, যেটাকে মাইক্রো অ্যালবুমিনুরিয়া বলা হয়। পরবর্তীকালে এটা বেশি মাত্রায় হয়, যেটাকে ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া বলা হয়। এই স্টেজের পর আস্তে আস্তে কিডনি ফাংশন ডাউনওয়ার্ডস যেতে শুরু করে, ডিক্লাইন করতে শুরু করে, তখন আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে শুরু করে। তো সবসময় এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, সবসময় ইউরিয়া ক্রিয়েটিনিন নর্মাল থাকা মানেই নয় যে আপনার কিডনি ভালো আছে। কিডনির অন্য টেস্টও করতে হয়, দেখতে হয় প্রোটিন লিক হচ্ছে কিনা। এবার আমরা আলোচনা করি এটার কি সিমটম হয়। সাধারণত যেরকম বললাম, কোনো সিমটম প্রথম স্টেজে হয় না। পরের দিকে যখন অনেকটা এগিয়ে গেছে রোগটা, তখন কিডনি ফেলিয়ারের কিছু সিমটমস দেখা যেতে পারে, যেরকম পা ফুলতে পারে, ব্লাড প্রেশার হাই হতে পারে, দুর্বল লাগতে পারে, খিদে কমতে পারে। এগুলো একটা আলাদা টপিক। ক্রনিক কিডনি ডিজিজে কী কী সিমটম হয় এটা নিয়েও আমার একটা আলাদা ভিডিও আছে। এরপর আমরা আসি প্রিভেনশন অফ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই প্রিভেনশনটা করার জন্যে আমাদের ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাওয়্যার হতে হবে, অ্যাওয়ারনেস। আমাদের এইটা অ্যাওয়্যার হতে হবে যে ডায়াবেটিসে কিডনি রোগ খুব কমন এবং এটা প্রিভেন্ট করার জন্যে অনেক মেজার্স আছে। প্রথমে আমরা আসি সবচেয়ে ইম্পর্টেন্ট 4টে মেজার, যেটাকে লাইফস্টাইল মেজার বলা হয়। একটা গাড়ির 4টে চাকার মধ্যে যে কোনো একটা চাকা যদি পাংচার হয় তো গাড়িটা চলতে খুবই অসুবিধে হবে। সেরকম আমাদের শরীরটাকেও আমাদের একটা গাড়ি ধরে নিতে হবে। এই 4টে চাকা যেটা আমাদের এনশিওর করে যে আমাদের গাড়ি স্মুথলি চলে, সেটার নাম্বার 1 হচ্ছে আমাদের ডায়েট, নাম্বার 2 হচ্ছে এক্সারসাইজ, নাম্বার 3 হচ্ছে স্লিপ, আর নাম্বার 4 হচ্ছে স্ট্রেস। তো এই 4টে অ্যাসপেক্টকে আমাদের একদম স্ট্রং থাকতে হবে। প্রথমে আমি চলে আসি এক্সারসাইজে। এটা হচ্ছে সায়েন্টিফিক রেকমেন্ডেশন যে রোজ অ্যাটলিস্ট 30 মিনিটস আমাদের অ্যারোবিক এক্সারসাইজ করা দরকার। এই অ্যারোবিক্স এক্সারসাইজ নানা রকমের হয়, আলাদা এজ গ্রুপে আলাদা এক্সারসাইজ অ্যাপ্রোপ্রিয়েট। এটা ব্রিস্ক ওয়াকিং হতে পারে কারোর জন্যে, এটা কারোর জন্যে জগিং হতে পারে বা ট্রেডমিল হতে পারে, এটা সুইমিং হতে পারে, সাইক্লিং হতে পারে। কিন্তু এই সবকটা ফর্ম অফ এক্সারসাইজই হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ এবং এটা খুবই প্রয়োজন আমাদের শরীর সুস্থ রাখার জন্যে। সপ্তাহে 5 দিন 30 মিনিট এটা হচ্ছে মিনিমাম। এর ওপর আমরা রেজিস্ট্যান্স ট্রেনিং বা বডি ওয়েট ট্রেনিংও করতে পারি। যদি রেজিস্ট্যান্স ট্রেনিং আর অ্যারোবিক এক্সারসাইজ কম্বাইন করা হয় তাহলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। দ্বিতীয় আমরা আসি ডায়েট। এই ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। কিডনির রোগে আমাদের ডায়েটটা একটুখানি আলাদা হয় অন্য রোগের তুলনায়, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। দেখা গেছে লো সল্ট ড্যাশ ডায়েট
এটা কিডনির জন্য খুব ভালো ডায়েট। ড্যাশ ডায়েট মানে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, এটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে। এরপর ডায়েটের পর আমরা আসি স্লিপ। এটা আমাদের অনেকের মধ্যেই খুবই ল্যাকিং। অ্যাটলিস্ট 7 আওয়ার্স স্লিপ দরকার আমাদের গুড ফাংশনিং করার জন্যে। এবং এই স্লিপের জন্যে আমাদের কিছু কিছু মেজার্স আমরা ফলো করতে পারি স্লিপ হাইজিন মেনটেন করার জন্যে। যেরকম একটা রেগুলার টাইমে রোজ শুতে যাওয়া, একটা রেগুলার টাইমে রোজ ওঠা। কোনো দিন খুব লেটে গেলাম, কোনো দিন খুব দেরি করে উঠলাম, বা কোনো দিন খুব তাড়াতাড়ি উঠে গেলাম, এটা ভালো নয়। এবং এই ঘুমানোর আগে কিছু কিছু টিপস আছে যেটা আমাদের ঘুমোতে হেল্প করবে বা ঘুমের কোয়ালিটিটা, স্লিপ কোয়ালিটিটা ইমপ্রুভ করবে। সেটা হচ্ছে সব ধরনের ভিজুয়াল স্টিমুলাস, যেরকম টিভি দেখা বা মোবাইল ফোন বা ল্যাপটপ, এগুলো ঘুমানোর 2 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া। এবং রাতে ডিনার করার পর যদি আমরা একটু হালকা এক্সারসাইজ, যেরকম একটু ওয়াকিং বা হাঁটাচলা যদি করি, তাহলেও দেখা গেছে যে এটা স্লিপে হেল্প করে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে স্ট্রেস। এই স্ট্রেস ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্ট্রেস আমাদের ইন্টারনালি অনেকগুলো নিউরোট্রান্সমিটার্স এবং কেমিক্যালস সিক্রিট করে, যেগুলো শরীরের নানা অংশে ড্যামেজ আনতে পারে। কিডনিতে ড্যামেজ আনতে পারে, হার্টে ড্যামেজ আনতে পারে। তো এই স্ট্রেস রিলিফ করার জন্য অনেক টেকনিক্স আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো এই লাইফস্টাইল মেজার্স হয়ে যাওয়ার পর তারপরে আমরা আসি ফার্মাকোলজিক বা ওষুধে। অবশ্যই আমাদের সুগার কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি প্রিভেন্ট করার জন্যে। সুগার কন্ট্রোল বলতে কী বোঝায়? আমাদের ফাস্টিং সুগারটা 80 থেকে 130 রেঞ্জে রাখতে হবে, পিপি সুগারটা 130 থেকে 180 রেঞ্জে রাখতে হবে। এবং আমাদের HbA1c, এটা আমাদের রিফ্লেক্ট করে যে লাস্ট 3 মাসে সুগার কন্ট্রোল কেমন হয়েছে। এই HbA1cটাকেও আমাদের বেশি বাড়তে দিতে অ্যাভয়েড করতে হবে। সাধারণত 6.5 থেকে 7 এই রেঞ্জে রাখা দরকার। কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন হতে পারে, সেটা আপনার ডাক্তার ডিসাইড করবে। নেক্সট আমরা আসি হার্মফুল মেডিকেশন বা টক্সিক মেডিকেশন অ্যাভয়েড করা। কিছু কিছু মেডিকেশন থাকে যেগুলো কিডনির ক্ষতি করতে পারে, এটা নিয়ে আমার একটা ডিটেলড ভিডিও আছে। তো এই মেডিকেশনগুলো আমাদের অ্যাভয়েড করা দরকার কিডনিকে সুস্থ রাখার জন্য। এরপর আমরা প্রিভেনশনের পর আসি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। যত আগে ধরা পড়বে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তত ট্রিটমেন্ট আরও বেটার রেসপন্স। এবং যত লেটে ধরা পড়বে তত ট্রিটমেন্টে কম রেসপন্স। অনেক সময় দেখা যায় কিডনি পেশেন্টের ক্রিয়েটিনিন বাড়ছে, 1.5 আছে, 2 আছে, 2.5 আছে, কিন্তু তারা নেফ্রোলজিস্ট দেখানোর পরামর্শ কারোর থেকে পান না বা তারা নেফ্রোলজিস্টের কাছে যান না। যখন ক্রিয়েটিনিন 4, 5, 6 হয়ে গেছে, লাস্ট স্টেজে পৌঁছে গেছে, তখন তারা নেফ্রোলজিস্টের কাছে আসে। তখন কিন্তু সত্যি বলতে আমাদের খুব বেশি কিছু করার থাকে না। তাই যখনই আপনার কিডনি ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আর্লি স্টেজে ধরা পড়বে, তখনই কিন্তু প্রথমেই আপনাকে আপনার নেফ্রোলজিস্টকে কনসাল্ট করতে হবে। তো যদি আমি সামারাইজ করি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি খুবই কমন ডায়াবেটিকদের মধ্যে। অ্যারাউন্ড 40% অফ ডায়াবেটিক্স তাদের নেফ্রোপ্যাথি হয়। এটা একটা প্রথম স্টেজে এসিমটোম্যাটিক রোগ। এটা খালি কিছু ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্টে ধরা পড়ে। এটা যদি আর্লি স্টেজে ট্রিট করা হয় তাহলে এটার রেসপন্স খুবই ভালো। আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি এবং যে দ্রুত বেগে বেড়ে যায় রোগটা, সেটাকেও আমরা কমাতে পারি। এবং লাইফস্টাইল মেজার্স একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এই রোগের চিকিৎসায়। থ্যাংক ইউ।